যাই হোক, আজকে আমাদের কর্মমুখী রসায়নের শেষ ক্লাস, মানে যেটুকু পড়া দিয়েছিলাম তারপরে আজকে পড়ালে শেষ হয়ে যাবে। আগামী ক্লাস থেকে আমরা রিভিশনে যাব। এই কর্মমুখী রসায়নের উপরে আমি 2টো বা 3টে ক্লাস নেব। বিভিন্ন বোর্ডে কিভাবে কোশ্চেন আসে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার কি, আমরা যেটা পড়লাম তার মধ্যে অ্যান্সার আছে কিনা। আজকে আমাদের পড়ার বিষয় ছিল টয়লেট্রিজ, অর্থাৎ টয়লেট্রিজ আমরা টয়লেট ক্লিনার ব্যবহার করি, গ্লাস ক্লিনার ব্যবহার করি। প্রসাধনীর অংশ ছিল আগের ক্লাসে, গত দিনের আগের দিন। প্রসাধনীতে আমরা পড়েছিলাম আমাদের ত্বক সুরক্ষার জন্য যে সকল রাসায়নিক দ্রব্য আমরা ব্যবহার করি। আমরা কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম, হেয়ার জেল, তারপরে তোমার আফটার শেভ, তারপরে তোমার হেয়ার অয়েল, মেহেদি, তারপরে ছিল লিপস্টিক। এইগুলো আলোচনা ছিল কিন্তু গত ক্লাসের আগে। আজকে আমরা গ্লাস ক্লিনার, গ্লাস ক্লিনার অর্থাৎ আমরা যে বাড়িতে বা গাড়ি, বাস, ট্রাক, প্রাইভেট কারে বিভিন্ন গ্লাস ব্যবহার করি, এই গ্লাস পরিষ্কার রাখার জন্য আমরা কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করি, যেটা গ্লাসের উপরে আমরা স্প্রে করে তারপরে ওটাকে পরিষ্কার করার পর আমরা ধুয়ে ফেলি, চকচকে ঝকঝকে গ্লাস পাওয়া যায়। তো এই গ্লাস ক্লিনার এর রাসায়নিক সংযুক্তি বা গ্লাস ক্লিনার কয় প্রকার, কয় ধরনের গ্লাস ক্লিনার রাসায়নিক সংযুক্তির উপর ভিত্তি করে। তো গ্লাস ক্লিনার 2 ধরনের হয়, একটা হলো অ্যামোনিয়া ভিত্তিক আর একটা হলো ভিনেগার ভিত্তিক। অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার আর 2 হলো ভিনেগার ভিত্তিক। গ্লাস ক্লিনার, অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারের মূল উপাদান হলো অ্যামোনিয়া। আবার ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনারের অ্যামোনিয়ার পরিবর্তে আমরা ভিনেগার ব্যবহার করি। অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারে কি কি রাসায়নিক উপাদান থাকে? অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারে এই অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারে উপাদানগুলো কি কি থাকে? NH4OH অ্যামোনিয়া জলীয় দ্রবণ। এই অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা দেখা যাচ্ছে 15 গ্রাম। আর আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল 15 গ্রাম। পরিষ্কারক পদার্থ লরাইল, লরাইল সালফেট এটা 1 গ্রাম।
মূল উপাদান কিন্তু এই যে এই তিনটে। তাহলে আমরা কিভাবে এটা তৈরি করব? এটা তৈরি করার ক্ষেত্রে আমরা একটি বিকারে 80 সেন্টিমিটার কিউব পানি নেব। এই যে প্রস্তুত প্রণালী বা সংযুক্তি একটু ভিন্ন থাকতে পারে, কোন কোন বইতে দেখা আছে যে এই যে সংযুক্তির পরিমাণটা ভিন্ন থাকতে পারে, এই সংযুক্তির পরিমাণ ভিন্ন থাকতে পারে কিন্তু। তাহলে আমরা একটি বিকারে 80 সেন্টিমিটার কিউব মতো পানি নেব। এতে বিউটক্সি ইথানল যোগ করে ভালোভাবে নেড়ে মিশ্রিত করব। আরেকটা আছে বিউটক্সি ইথানল, তার মানে সে বিউটাইল অ্যালকোহল। 15 গ্রাম আইসোপ্রোপাইল অ্যালকোহল, এর সাথে কিন্তু আরেকটা উপাদানের কথা বলা আছে, প্লাস বিউটক্সি ইথানল। বিউটক্সি রস্যই থয়াকার ইথানল। তাহলে অল্প পরিমাণ বিউটক্সি ইথানল, আইসোপ্রোপাইল অ্যালকোহল, লরাইল সালফেট, এইগুলো একসাথে মিশ্রিত করব, করে মোট 100 গ্রাম হবে। এই যে 30 আছে, এই 1 গ্রাম কিছু ইথানল, এইটাই কিন্তু অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার। এই অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারের পরিষ্কারকরণের কৌশল আমরা পরে আলোচনা করব। আর ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনার 2 নম্বর, যেটা এই ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনার, এখানে শুধু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে এখানে ভিনেগার দেখা গেল 20 গ্রাম, আর বাকি ওই উপাদানগুলো কিন্তু আছে। তার মানে এই ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনারে শুধু এইটা বাদে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বাদে ভিনেগার নিতে হবে। ভিনেগার মানে কি? ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, যেটাকে আমরা ভিনেগার বলি। তাহলে এই অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার বা ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনার এর পরিষ্কারকরণের কৌশল আমরা পরে আলোচনা করছি। প্রথমে আসো, অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার আমরা কোথায় ব্যবহার করব? যে এলাকায় অম্লীয় শিল্প কলকারখানা আছে, অর্থাৎ অ্যাসিডীয় উপাদান বায়ুমণ্ডলে আসতে পারে, ধুলাবালির সাথে সেই অ্যাসিডীয় উপাদান কিন্তু তোমার গ্লাসে ময়লার সাথে আবদ্ধ থাকতে পারে, তখন আমরা ক্ষারীয় গ্লাস ক্লিনার ব্যবহার করব, অর্থাৎ অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার ব্যবহার করব। ব্যবহার করলে ওটা দ্রুত পরিষ্কার হবে। আর যে এলাকায় ক্ষারীয় শিল্প, অর্থাৎ সিমেন্ট শিল্প, ক্ষার শিল্প যে এরিয়ায় আছে, সেই এরিয়ার গ্লাস পরিষ্কারের ক্ষেত্রে আমরা অম্লীয় গ্লাস ক্লিনার অর্থাৎ ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনার ব্যবহার করব। অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার ব্যবহারের সুবিধা এবং অসুবিধা কি আলোচনা আছে অনেক সময়। অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার ব্যবহার করে গ্লাস পরিষ্কার করলে এটা নতুন করে কিন্তু মোছা লাগে না, কারণ অ্যামোনিয়া উদ্বায়ী পদার্থ। এটা স্প্রে করে গ্লাসের ময়লাগুলো ঘষে পরিষ্কার করার পর পানি দিয়ে স্প্রে করে ধুয়ে ফেললে অটো কিন্তু গ্লাস শুকিয়ে যায়, যেহেতু অ্যামোনিয়া উদ্বায়ী। তো জলীয় বাষ্পর সাথে অ্যামোনিয়া একই সাথে বাষ্পীভূত হয়ে যায়। তবে অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারের একটা অসুবিধা আছে, সেটা হলো বদ্ধ ঘর, কোনো বদ্ধ জায়গার গ্লাস অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে তোমার অ্যামোনিয়া নিঃশ্বাসের সাথে প্রবেশ করলে তোমার শ্বাসনালীর ক্ষত হতে পারে, শ্বাসনালীর ক্ষতি হতে পারে। এটা গেল গ্লাস ক্লিনার। এবার অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারের পরিষ্কারকরণের কৌশল। মূলত গ্লাসে আমাদের কি উপাদান লেগে থাকে? আমাদের গ্লাসে কি উপাদান লেগে থাকে? ধুলো বালি, তার মানে ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলো থাকতে পারে। আর তেল চর্বি গ্লাসে লেগে থাকে। তাহলে এই অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার দিয়ে আমরা গ্লাস যদি পরিষ্কার করি, তাহলে এই যে
তেল বা চর্বি যেটা ফ্যাট জাতীয় রান্নাঘরের গ্লাসে থাকে এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আর সি ডবল বন্ড NH4, খেয়াল করো একটু, এই যে পরিষ্কার কারক পদার্থ এটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ, এই অ্যাস্টার তেল চর্বি উচ্চতর কার্বক্সিলিক অ্যাসিড, রান্নাঘরের গ্লাসে কিন্তু এই তেল চর্বি লেগে থাকে। ডাইনিং যদি তোমার ডাইনিং স্পেসের যে ডাইনিং টেবিল সেটা যদি গ্লাসের থাকে সেখানে তেল চর্বি লাগতে পারে। রান্নাঘরের বিভিন্ন সেলফ বা তাকে এই তেল চর্বি লাগতে পারে। তো এই তেল চর্বি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম সাবান তৈরি করলো। এই অ্যামোনিয়াম সাবান আর অ্যালকোহল এটাও কিন্তু একটা পরিষ্কার কারক পদার্থ। যেমন আমরা এর মধ্যে অলরেডি কিন্তু লরাইল সালফেট ডিটারজেন্ট সেটা যোগ করেছি 1 গ্রাম, তেল চর্বির সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করেও তৈরি করে কিন্তু একটি পরিষ্কার কারক পদার্থ সাবান। যদিও আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিডের উচ্চতর কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হলো সাবান, এখানে উচ্চতর কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণ যেটাও পরিষ্কার কারক হিসেবে কাজ করে। তাহলে আমি অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার আমার গ্লাসে স্প্রে করলাম, সেখানে গ্লাসের ময়লা তেল চর্বির সাথে বিক্রিয়া করে কিন্তু সে পরিষ্কার কারক পদার্থ উৎপন্ন করলো যেটা ময়লাকে দ্রুত পরিষ্কার করবে। আবার ধাতুর অক্সাইড লেগে থাকে, এই যে ধাতুর অক্সাইড মনে করো ক্যালসিয়াম অক্সাইড MO, ধুলা বালি যে ডাস্ট গুলো গ্লাসে জমে, ধুলা বালি মাটির উপাদান মৃত্তিকার উপাদান মানে মৃৎক্ষার ধাতুর অক্সাইড থাকে, তাহলে সেটার সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে MOH2 এটা উৎপন্ন করে। এই M হতে পারে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ধাতু। তাহলে এইভাবে অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার কিন্তু ময়লাকে পরিষ্কার করে এইভাবে। তাহলে গ্লাস ক্লিনার, এই গ্লাস ক্লিনারে অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারে আমরা জারক পদার্থ কেন ব্যবহার করি না, অর্থাৎ সোডিয়াম ক্লোরেট কেন ব্যবহার করি না? এই যে অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার বা ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনার, অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার এ আমরা কেন ব্লিচিং এজেন্ট ব্যবহার করি না, NaClO, এটা কেন আমরা ব্যবহার করি না? কারণ এই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে NH2Cl, পরের ধাপে NaCl2, পরে NCl3 ক্লোরামিন উৎপন্ন করে। এই ক্লোরামিন জাতীয় পদার্থগুলো খুবই বিষাক্ত, এটা তোমার শ্বাসনালীর ক্ষতি করতে পারে এবং অনেক সময় অতিরিক্ত অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার ব্যবহারের ফলে যেখানে এই যে শক্তিশালী জারক পদার্থ আছে যেটা হয়তো কোনো ময়লা অপদ্রব্যকে সহজে জারিত করতে পারে, এই ভেবে আমরা যদি এই উপাদানটি ব্যবহার করি তাহলে কিন্তু তোমার ক্ষতির সম্মুখীন হতে হবে, অর্থাৎ মৃত্যুর ঝুঁকিও থাকতে পারে, বিষাক্ত পদার্থ সৃষ্টি হয়। ওকে, এই অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার হোক আর ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনার হোক, এর ভিতর আমরা কিছু সুগন্ধি জাতীয় পদার্থ কিন্তু যোগ করি, কিছু রঞ্জক পদার্থ বা সুগন্ধি জাতীয় পদার্থ যোগ করি। দেখবা বাজার থেকে যে গ্লাস ক্লিনার আমরা কিনে আনি কালারটা নীল নীল মতো হয়, অর্থাৎ কালার রঞ্জক যোগ করা আছে সেখানে। এখন আরেকটি কোশ্চেন আসে, সেটা হলো অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনার বা যে কোনো গ্লাস ক্লিনার, ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনারে, অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ব্যবহার করি না? একসাথে বিষয়টা আমি পড়িয়ে যাই, এটা পরে আলোচনার কথা ছিল টয়লেট ক্লিনারের পরে, কিন্তু পরে এরকম কোশ্চেন আসে যে সোডিয়াম হাইড্রোক্সাইড কেন ব্যবহার করা হয় না। সোডিয়াম হাইড্রোক্সাইড কাঁচের সাথে রিয়াকশন করে, অর্থাৎ কাঁচকে ক্ষয় করে। সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা পরিষ্কারের কাজে সহায়তা করে কিন্তু কিন্তু গ্লাসের সাথে বিক্রিয়া করে গ্লাসে ক্ষত সৃষ্টি করে, সোডিয়াম সিলিকেট তৈরি করে, ফলে গ্লাস কিন্তু অস্পষ্ট হয়ে যায়।
ঝকঝকে হওয়ার পরিবর্তে ওই গ্লাস এখন অস্পষ্ট হয়ে গেল, ঘোলা হয়ে গেল। সেই কারণে আমরা কখনো ওই গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করব না। এবার আসো টয়লেট ক্লিনার। টয়লেট ক্লিনার, দুটো ক্লিনার আমাদের টয়লেটিসে আছে। টয়লেট ক্লিনারের মূল উপাদানগুলো কি, টয়লেট ক্লিনার কিভাবে টয়লেট বা ময়লাকে পরিষ্কার করে। টয়লেট ক্লিনার টয়লেট ক্লিনার আমাদের এমনি রান্নাঘরের গ্লাস বা আমাদের জালনার গ্লাস হোক বা তোমার টেবিলের গ্লাস হোক, এগুলোর থেকে আরো বেশি হার্ডি ময়লা বা শক্ত ময়লা কিন্তু টয়লেট বা বাথরুমে কিন্তু জমা হয়। তো এই টয়লেট ক্লিনার হিসেবে আমরা যে রাসায়নিক দ্রব্য ব্যবহার করি তার সংযুক্তি হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইপোক্লোরাইট। টয়লেট ক্লিনারের সংযুক্তি কি কি? সোডিয়াম হাইড্রোক্সাইড 20 গ্রাম, সোডিয়াম ক্লোরেট 10 গ্রাম, অর্থাৎ বিরঞ্জক পদার্থ 10 গ্রাম, লরাইল সালফেট এটা হলো সারফেক্টেন্ট বা পরিষ্কারকারক পদার্থ, লরাইল সালফেট 10 গ্রাম। এর সংকেত লিখি। অনেকে মনে করছো স্যার লরাইল সালফেটের সংকেত লিখছে না, এটা শুধু বাংলায় লিখছে। দেখো 10 CH2OSO3H। লরাইল সালফেট এটা একটি ডিটারজেন্ট, যেটা কিন্তু গ্লাস ক্লিনারও ছিল। এখানে অতিরিক্ত কি দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পরিবর্তে গ্লাস ক্লিনারে কখনোই সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা যাবে না। আর সোডিয়াম ক্লোরেট যেটা তীব্র জারক পদার্থ, আমরা বলি বিরঞ্জক পদার্থ, 5 গ্রাম সোডিয়াম সিলিকেটও এর সাথে যোগ করা হয়। এই টয়লেট ক্লিনারের এই রাসায়নিক উপাদানগুলো কিন্তু থাকে, এইগুলো আমরা ঠিক একইভাবে গ্লাস ক্লিনারের মতো এই মিশ্রণটাকে একটা বোতলে রাখবো, যেটা আমরা আমাদের টয়লেটের কোমোড বা টয়লেটের বেসিন তার সেটাই দিয়ে আমরা সেটাকে তোমার সুন্দর করে কিছুক্ষণ লাগিয়ে রাখবো, যাতে ময়লাগুলো পরিষ্কার হয়। পরে আমরা ফ্লাশ করে পানি দিয়ে ধুলে কিন্তু ঝকঝকে টয়লেট আমরা পাই। এখন এখান থেকে ছোট ছোট কোশ্চেন আসে যে পরিষ্কারকরণের কৌশল। তো আমাদের টয়লেটে সাধারণত কি অ্যামাইড জাতীয় পদার্থও থাকতে পারে, প্রোটিন জাতীয় পদার্থ। আমরা যে খাবারগুলো খাই সেটা কিন্তু হজম হওয়ার পর অবশিষ্ট কিছু প্রোটিন জাতীয় পদার্থ কিন্তু আমার মলের সাথেও বের হয়। তো আমাদের কমোডগুলো কিন্তু হার্ডি ময়লা থাকতে পারে। আবার আমাদের যে বাথরুম, যেখানে আমরা গোসল করি, আমরা শাওয়ারে যখন গোসল করি পানির সাথে তোমার শরীরের চুল, মাথার চুল কিন্তু প্রচুর পরিমাণে বাথরুমে অবমুক্ত হয়। তো এই বাথরুমের পানি বের হওয়ার যে পাইপ আছে, সেই পাইপের যে এই রকম জায়গাগুলো, মনে করো একটা পাইপ, মনে করো এরকম বাঁকা জায়গা আছে পাইপের, এইরকম এই জায়গাগুলোই কিন্তু চুল টুল বা ময়লা জমা হয়ে এখানে ব্লক হয়ে যায়। এই জায়গায় চুল এবং ময়লা একসাথে হয়ে এখানে কিন্তু ব্লক হয়ে যায়। আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড টয়লেট ক্লিনারে ব্যবহার করি কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে পানিতে। আমরা দেখবা যখন টয়লেটে আমরা যে হারপিক, বিভিন্ন ব্র্যান্ডের টয়লেট ক্লিনার কিনি, টয়লেটে এই হারপিকগুলো স্প্রে করার পর দেখবা যে তোমার মনে হয় কোনো রিয়াকশন আসছে, বুঝ 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 করে রিয়াকশন আসছে। কি রিয়াকশন হয়? সোডিয়াম হাইড্রোক্সাইড তাপ উৎপন্ন করে, ওই তেল চর্বি বা কঠিন হাড়ি ময়লাগুলো সেই তাপে কিন্তু অবমুক্ত হয়।
পানি দিলে সেটা ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর পরিষ্কারকারক পদার্থ ডিটারজেন্ট, সেটা ময়লাগুলোকে, তেল চর্বিকে আকৃষ্ট করে সেখান থেকে অবমুক্ত করে। আবার আমরা কখনো কখনো বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনারে এই অ্যালুমিনিয়াম ধাতুর চিপস আমরা যোগ করি, অ্যালুমিনিয়ামের গুঁড়ো যোগ করি। সেই অ্যালুমিনিয়ামের গুঁড়ো কি কাজে আসে পরিষ্কার করার ক্ষেত্রে? এই অ্যালুমিনিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, অ্যালুমিনিয়াম প্রথমে পানির সাথে যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। পরবর্তীতে উক্ত অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এই ডাইরেক্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেখালাম, NaOH প্লাস পানি, এই বিক্রিয়া করে উৎপন্ন করে NaAlO2 দেওয়া যায়, সোডিয়াম অ্যালুমিনেট হোল 4ও দেওয়া যায়। এই সোডিয়াম অ্যালুমিনেট প্লাস হাইড্রোজেন গ্যাস, এই বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন হয়। এই হাইড্রোজেন গ্যাস তখন ময়লাগুলোকে অবমুক্ত করে দেয়। বুদবুদ আকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন গ্যাসের সাথে ময়লাগুলো কিন্তু উন্মুক্ত হয়ে যায়। এই কারণে অ্যালুমিনিয়ামের চিপস ব্যবহার করা হয়। গুঁড়ো গুঁড়ো দানা দানা অ্যালুমিনিয়ামও কিন্তু এই উপাদানগুলোর সাথে কখনো কখনো আমাদের উন্নত মানের টয়লেট ক্লিনারের মধ্যে অ্যালুমিনিয়ামের চিপস থাকে। তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড ভিত্তিক টয়লেট ক্লিনারের পরিষ্কারকরণের কৌশল যদি আসে, তোমার কি রিয়াকশন সেখানে হয় দেখো। আরেকটা কথা বলে আসি, যে এই যে চুল, এটা কিন্তু তাপেও গলে না, বা ডিটারজেন্ট সাবান এই চুলের সাথে যুক্ত হয়ে যে হার্ডি ময়লা সেটা কিন্তু পরিষ্কার করতে পারে না। এই ব্লিচিং এজেন্ট অর্থাৎ সোডিয়াম ক্লোরেট, সোডিয়াম হাইপোক্লোরেটও আমরা বলি, এই সোডিয়াম ক্লোরেট চুলের প্রোটিনের নাম কি? ক্যারাটিন। এই ক্যারাটিনকেও জারিত করে গলিয়ে ফেলে। তখন সোডিয়াম হাইড্রোক্সাইডে তাপ উৎপন্ন হচ্ছে, আর সোডিয়াম ক্লোরেট চুলকে গলিয়ে ফেললো, তাহলে এই ব্লকটা অবমুক্ত হয়ে যাবে তখন। সেই কারণে আমরা টয়লেট ক্লিনারে সোডিয়াম ক্লোরেট ব্যবহার করি, তীব্র জারক পদার্থ। সোডিয়াম ক্লোরেট কেন ব্যবহার করা হয় প্রশ্ন আসতে পারে। এখন আসো, যে রিয়াকশন হয় সেটা হচ্ছে আমাদের টয়লেটে ট্রাইগ্লিসারাইড বা অ্যামাইড জাতীয় পদার্থ থাকে, তেল চর্বি, হার্ডি তেল চর্বি, এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সাবান আর কি তৈরি করে? গ্লিসারিন। আর গ্লিসারিন লিখে দিয়ে অ্যালকোহল, সাবান আর অ্যালকোহল। প্লাস অ্যালকোহল। আবার অ্যামাইড জাতীয় পদার্থ থাকে RCONH2। প্রোটিন জাতীয় পদার্থ আমাদের টয়লেটে কিন্তু থাকে ময়লার সাথে, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সেটাও সাবান তৈরি করে, RCOONA, এটাও সাবান। সাথে কি? প্লাস অ্যামোনিয়া গ্যাস। তাহলে এই যে আমরা টয়লেট ক্লিনার ব্যবহার করলে কি রিয়াকশন হয়, তার মানে সেই তেল চর্বি ক্লিনারে সোডিয়াম অ্যাসিড কেন ব্যবহার করা প্রশ্ন আসতে পারে 2 মার্কের। টয়লেট ক্লিনারে সোডিয়াম সিলিকেট কেন, সোডিয়াম ক্লোরেট কেন ব্যবহার করা হয় প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো, নোটের যে 6 নম্বর যে টপিকস আছে, এই পুরোটাই কিন্তু টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার গ্লাস ক্লিনারের সংযুক্তি, টয়লেট ক্লিনার বা গ্লাস ক্লিনারের পরিষ্কারকরণের কৌশল, কেন গ্লাস ক্লিনারে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় না,
কারণ আগেই বলেছি যে এই যে গ্লাস ক্লিনারে, অ্যামোনিয়া ভিত্তিক গ্লাস ক্লিনারে এখানে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতাম তাহলে সেটার SiO2 গ্লাসের সাথে বিক্রিয়া করে তৈরি করত সোডিয়াম সিলিকেট Na2SiO3, যেটা তোমার কাঁচকে কি ক্ষয় করত, ক্ষত সৃষ্টি হতো কাঁচের উপরে। তার মানে ওটা ঘোলা হয়ে যেত, স্বচ্ছ কাঁচ কিন্তু ঘোলা হয়ে যেত। এরপরে আমরা আরেকটা টপিকস আছে দেখবা, এটা বই থেকে পড়ে নিও, নোটের থেকে পড়েও, বই থেকেও পড়তে পারো। ভিনেগার আমাদের দৈনন্দিন জীবনে ভিনেগারের গুরুত্ব আলোচনা করো। এটা কিন্তু ওই খাদ্যের সংরক্ষণের মধ্যে রয়ে গেছে। ভিনেগার দিয়ে যদি আমরা কোনো খাদ্য সংরক্ষণ করি, সেই খাদ্য সংরক্ষণ তো হবে, ইভেন ভিনেগার তোমার দেহের কিন্তু কিছু উপকারে আসে। সেটা হলো যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ভিনেগারের। ভিনেগারের ব্যবহারগুলো পড়ো। পিকলিং অর্থাৎ আচার তৈরিতে ভিনেগার ব্যবহার করা হয়। তারপরে তোমার পিকলিং, যে পদ্ধতি লবণ ও ভিনেগারের, মানে কাঁচা ফল বা সবজি, আমরা অণুজীব রোধী তরল হলো ভিনেগার এবং লবণ দ্রবণ, এখানে আমরা সংরক্ষণ করতে পারি, এটা পিকলিং এই প্রক্রিয়া। তাহলে ভিনেগার পিকলিং কাজে ব্যবহার করা হয়, আচার তৈরিতে ব্যবহার করা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ভিনেগারের। ভিনেগার অপ্রয়োজনীয় চর্বিকে দূরীভূত করে, রক্তচাপ কমায়, রক্তের কোলেস্টেরল হ্রাস করে। কোলেস্টেরল মানে অ্যালকোহল, কিন্তু পড়িয়েছি আগে। কাঁচ পরিষ্কার করাকে আমরা ভিনেগার ব্যবহার করি, যে ভিনেগার ভিত্তিক গ্লাস ক্লিনার। এরপরে একেবারে নোটের লাস্টে কিছু অ্যাস্টার এবং কিছু অ্যাসিডের সংকেত দেওয়া আছে, এটা একটু পড়ে ফেলবে। যেগুলোর নাম লেখা আছে শুধু এইগুলো পড়বে, অর্থাৎ উপমা আসলে, উপমা পরে আসলে কেন এত। আমরা বিভিন্ন অ্যাস্টার, পাকা ফলে আমরা বিভিন্ন ধরনের অ্যাস্টার কিন্তু পাই। সুগন্ধি জাতীয় যত পাকা ফল আছে এর সুগন্ধ বা সেন্ট, এটা কিন্তু অ্যাস্টারের। তাহলে এই অ্যাস্টার থাকে বিভিন্ন ফলে। আবার টক জাতীয় ফল আছে, টক জাতীয় ফলে থাকে অ্যাসিড, সেটা জৈব অ্যাসিড। তেঁতুলে যেমন থাকে কি টার্টারিক অ্যাসিড, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। তো আমরা বিভিন্ন ফল দেখি এক সময় টক থাকে, পরবর্তীতে ওই ফল কিন্তু আবার পাকলে মিষ্টি হয়। তার মানে অ্যাসিড তখন অ্যাস্টারে পরিণত হয়। তো তোমরা এখানে আমি ছকে দিয়ে দিয়েছি যে আপেলে কোন অ্যাসিড থাকে, ম্যালোনিক অ্যাসিড। তেঁতুলে জানি টার্টারিক অ্যাসিড, এগুলো একটু পড়ো আর কি। লেবুতে সাইট্রিক অ্যাসিড, পাম অয়েল পামিটিক অ্যাসিড, পামিটিক অ্যাসিডের অ্যাস্টার হলো পাম অয়েল। দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, প্রাণীর চর্বিতে স্টিয়ারিক অ্যাসিড, কারণ প্রাণীর চর্বি মানে কি স্টিয়ারিক অ্যাসিডের গ্লিসারল অ্যাস্টার। এই অধ্যায়ের ঠিক প্রথম দিকে পড়িয়েছিলাম কিভাবে প্রাণী দেহে চর্বি উৎপন্ন হয়, সে বিক্রিয়াও দেখিয়েছিলাম। অলিভ অয়েল, যেখানে অলিক অ্যাসিড থাকে। অ্যাসকারবিক অ্যাসিড পাকা কমলায়, পাকা টমেটোতে থাকে। পাকা কলায় অ্যামাইল অ্যাসিটেট থাকে। পাকা আনারসে এন-বিউটাইল বিউটারেট থাকে। পাকা জামে, পাকা আপেলে, যখন আপেল পেকে গেছে তখন অ্যাস্টার। পাকা আপেল যখন, তখন তো মিষ্টি লাগে, তখন অ্যাস্টার। পাকা নাশপাতি, জেসমিন ফুল, প্রথমে দেখবে অ্যাসিড দেওয়া আছে। অ্যাসিডগুলো যেগুলোর নাম বলা আছে ওইগুলো শুধু দেখো, কোথায় কোথায় কোন ফলে থাকে আর কি, নামও আমি যেগুলো পেয়েছি সেইগুলো দিয়ে দিয়েছি। যাই হোক, আমাদের এই যে পঞ্চম অধ্যায় শেষ হলো। আসলে এটা একটা বোরিং অধ্যায়, কিন্তু আমি বলেছিলাম যে বর্ণনামূলক জিনিস। আসলে আমরা আগামী ক্লাসে সবাইকে একটু অনুরোধ করব, আগামী ক্লাসের জন্য লাইভে থাকো, নতুবা আমি আবার কিন্তু সেই জৈব রসায়নের সলভ ক্লাসের মতো ক্লাস শেষে লাইভটা কিন্তু ডিলিট করে দেব। কারণ তুমি যদি লাইভে না থাকো তাহলে প্রশ্নটা বুঝতে পারবে না। এই অধ্যায় থেকে কেমন প্রশ্ন আসে, তার অ্যান্সার কি করতে হবে, কি প্রশ্ন আসলো, সেই প্রশ্নের অ্যান্সার কোন অংশে আছে, বইয়ের কোথায় আছে বা নোটের কোথায় আছে, আমি কিন্তু আলোচনা করব। এই অধ্যায় এবং এর আগের যে অধ্যায়টা পরীক্ষা নিয়েছিলাম, দুটো আলোচনা করব। এটা আলোচনা করার পর এটার পরীক্ষা নেব,
জ্যোতির্ময় স্যার যেহেতু ফিজিক্সের লং একটা পরীক্ষা দিয়েছে, সেই কারণে স্যারের পরীক্ষার শেষে আমি এই অধ্যায়ের পরীক্ষা নেব। কিন্তু এই অধ্যায়ের পরীক্ষা আগে আমি অন্তত 2টো বা 3টে সলভ ক্লাস নেব। তারপরে আমাদের আর একটা অধ্যায় বাদ আছে, কিন্তু সেটা হলো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। আমি চাচ্ছিলাম ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ল্যাবে যে সরাসরি ক্লাস নিই, অর্থাৎ যন্ত্রপাতিগুলো দেখানোর দরকার আছে, সেগুলো চেনার দরকার আছে, না চিনলে না বুঝলে সেই যন্ত্রপাতির ব্যবহার বিধি আন্দাজে পড়ে কোনো লাভ নেই। কিন্তু সেই কারণেই ল্যাবরেটরির যন্ত্রপাতিগুলো দেখাতে হবে। যাই হোক, আমাদের মোটামুটি আমরা কিন্তু জৈবটাই শুধু রিভিশনে গিয়েছিলাম, আর কিন্তু আমাদের পূর্বের যে পড়ার অধ্যায়গুলো আছে আমরা কিন্তু রিভিশনে যাইনি। প্রত্যেকটি অধ্যায়ে অন্তত 2টো বা 3টে করে রিভিশন ক্লাস নেব, যে টপিকসগুলো ইম্পর্টেন্ট, যা তোমরা ভুলে যাও, যা পরবর্তীতে পড়লে মনে হয় যে মনে হয় ভুলে গেছি, আমার থিওরিটা ক্লিয়ার না, থিমটা স্পষ্ট ক্লিয়ার না। এইরকম প্রত্যেক অধ্যায়ে কিছু কিছু টপিকস আছে, এবং যে টপিকসগুলো থেকে সৃজনশীল কোশ্চেন হয়, বেসিক্যালি যে টপিক থেকে সৃজনশীল কোশ্চেন হয়, সেই টপিকটা আবার একবার রিভিউ দিয়ে প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষা দিতে হবে তোমাদেরকে। এই কিন্তু এখনকার কাজ। তাহলে আমরা আগামী ক্লাসে এই কর্মমুখী রসায়নের রিভিউ বা সলভ ক্লাসে যাব। যে টপিকগুলো ইম্পর্টেন্ট দরকার, যেখান থেকে সৃজনশীল কোশ্চেন হয়, বারবার বোর্ডে এসছে, দেখলে আমরা বুঝবো, সেইগুলো একটু আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ফুয়াদ।